আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন, দেখছেন সালাম স্টিল স্ট্রেট কাট। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, সাথে আছে দীপ্তি চৌধুরী। আপনারা জানেন যে এই আয়োজনে আমরা রাজনৈতিক নানা দিক নিয়ে কথা বলি, দূরদর্শী পরিকল্পনা থেকে শুরু করে বর্তমানের সংকট, সেই সব কিছু। সেখানে মাঝে মাঝে অতীত উঠে আসে, তবে অতীতে আটকে না থেকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার যে রাজনৈতিক প্রেরণা, সেগুলো নিয়েই আমরা কথা বলতে চাই। আজকে আমাদের সঙ্গে একজন প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন। প্রবীণ রাজনীতিবিদ বলতে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন সেটা বোঝাচ্ছি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। কেমন আছেন? অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদেরকে। যেহেতু স্ট্রেট কাট প্রশ্ন, সরাসরি জানতে চাই যে নির্বাচন অনেক আকাঙ্ক্ষার ছিল, যে নির্বাচনের জন্য রাজপথে থেকেছেন দীর্ঘদিন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসন থেকে কেন মনোনয়ন পেলেন না মনে করছেন? এটা খুব স্বাভাবিক একটি ঘটনা। অনেকে আশা করেছে, অনেকে নিরাশ হয়েছেন, আবার অনেকে খুশি হতে পারে। আপনি কি নিরাশ হয়েছেন না খুশি হয়েছেন? আমি কখনোই কোনো ব্যাপারে নিরাশ হই না, আশাহত হই না। যেখানে আমি বাধা পাই সেটাকে অতিক্রম করার চেষ্টা করি। এটা আমার ঠিক স্কুল জীবন থেকে। সেই জন্যে পার্টি একটা করি আমি দীর্ঘদিন, এই পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় ৪৫ বছর বলা যায়। যখন আমি ছাত্র ছিলাম, ছাত্র দল করেছি। তার প্রতিষ্ঠাতার চেয়ারপারসন শহীদ জিয়া রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, তার সঙ্গে থেকে আমার রাজনীতির মূল পর্বটা শুরু হয়েছে। তার আগের পর্বটা হচ্ছে মৌলানা ভাসানীর সঙ্গে। সেই সময় আমরা জাতীয় ছাত্র দল করতাম। তিনি মারা যাওয়ার পর মশিউর রহমান যাদু মিয়া, পরে শহীদ জিয়া রহমানের সঙ্গে ফ্রন্ট, বিএনপি, তারপরে এত দূরে এগিয়ে আসা। এখন আপনি আসলে কি আশা দেখছেন, মানে রাজনীতি করার জন্য আপনার ফিলসফিক্যাল গোলটা আসলে কি কি পেতে চান? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশটা সমৃদ্ধশালী একটি দেশে রূপান্তরিত হবে। অন্নে, বস্ত্রে, বাসস্থানে, চিকিৎসায়, মানুষের মৌলিক যে 5টা বিষয় আছে, এদেশের একটা বড় সেকশনই বলা যায় 60-70% মানুষই এই প্রত্যাশিত যে জায়গাগুলো সেখান থেকে উপেক্ষিত। এগুলো কিন্তু আমরা ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। স্বাধীন হয়েছে 71-এর পরে। তারপরে অনেক কথা আছে, অনেক বিতর্ক আছে, সমালোচনা আছে, বাঁকে বাঁকে আবার উন্নয়নও আছে। কিন্তু প্রত্যাশিত যেটা, যে জায়গায় আমাদের গোলটা হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা হয়তো পৌঁছাতে পারি নাই। সেই সময় যখন আমরা কথা বলছি, আমারই প্রত্যাশিত দল বিএনপিরই এখন সরকার। এবং দেখেন কি চমৎকার ঘটনা, বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিল প্রধানমন্ত্রী, তার সন্তান এখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দীর্ঘ একটা লড়াই, যেটা 18-20 বছরের ব্যাপার। তবে রাজনৈতিক যখন আলোচনা সমালোচনা হয়, তখন এটাকে যেমন অনেকে খুব পজিটিভলি দেখেন যে একটা পরম্পরা আছে, আবার অনেকে তো এটাও বলেন যে বংশীয়ভাবে কি ক্ষমতা আসলে কুক্ষিগত হচ্ছে কিনা, এটা কি রাজতন্ত্রের মতোই কিনা, গণতন্ত্র হলে কি সাধারণ মানুষ সেই নেতৃত্বের জায়গায় যেতে পারতেন না কিনা, এই জায়গায় আসলে কি বলবেন? না, এটা আলোচনা হতেই পারে। পরম্পরার যে প্রসঙ্গটা নিয়ে আসলেন, যেখানে এই ঘটনা থাকবে সেই জায়গাটা এই গণতন্ত্রের প্রশ্নে এই আলোচনাটা সামনে আসবে। এটা ভারতেও আছে, গান্ধী পরিবারে আছে, এখানে শহীদ জিয়া রহমান অথবা শেখ মুজিবুর রহমানের পরিবার, এই ধরনের ঘটনাগুলো আলোচনায় আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ যখন যেটি পছন্দ করবেন, যেমন আপনি ইংল্যান্ড বা যুক্তরাজ্যের দিকে দেখেন, সেটি কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র শুধু না, গণতন্ত্র যারা প্র্যাকটিস করে তাদের কিন্তু আগ্রহ ওই দিকে থাকে বেশি। সেখান থেকে অনেক কিছু তারা গ্রহণ করার চেষ্টা করে। কিন্তু মজার ঘটনা একটি, সেটি কিন্তু এখনও রাজতন্ত্র। ব্রিটেন কিন্তু রাজা
রানীর একটা ব্যাপার আছে, কিন্তু মুখ্য বিষয়টা গণতন্ত্র, ওইটা একটু আড়ালে। কিন্তু তারা রাজতন্ত্র থেকে বেরিয়ে এসছে এমন কথা বলা যাবে না। যদি একটি পরিবারে উপযুক্ত ব্যক্তি থাকে এবং মানুষ তাদেরকে পছন্দ করে, ভোট দেয়, তাহলে আপনি তো তার সেই জায়গা থেকে রাজতন্ত্র না হলেও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এমন কোনো আইন যদি সাংবিধানিকভাবে থাকতো যে বাবা যদি রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী হন, তাহলে তার সন্তান বা তার পরিবারে আর কেউ এই পদে আসতে পারবে না। যেমন এমনকি আমাদের এমনও আইন নাই, যেমন ব্রিটেনের আছে, খুব বেশি 2বার তারা এটা মানে পার্টি এবং সরকারে প্রধানমন্ত্রী থাকতে পারেন, 2বারের পরে তারা সরে যাবে। এমনকি আপনার যে কথাটা আমাদের সংস্কার প্রস্তাবে ছিল এই 24-এর পরে, যে একই ব্যক্তি পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবেন না। এক্স্যাক্টলি, এই সংস্কারের প্রস্তাবে এটা হলো, এটা সাংবিধানিক ধারায় যখন আসবে, অর্থাৎ সংবিধান সংশোধন করে এটি যখন গ্রহণ করা হবে। না, লিখিতভাবে যে সেটা নেই এটা তো আমরা সবাই জানি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের টেন্ডেন্সির জায়গায় রাজনীতিতে ধরেন এখন সবচেয়ে বেশি মানে বিএনপির পরবর্তী ক্ষমতায় সবচেয়ে বেশি আলোচনায় কে আছেন? কোনো সাধারণ ছাত্র নেতা বা তরুণ নেতা কিন্তু নেই, সবচেয়ে বেশি আছেন জায়মা রহমান। তো আমরা কি আসলে এটা থাকতে পছন্দ করি, নাকি সত্যিকার অর্থেই মনে করেন যে জনগণের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে অমুকের পুত্র বা অমুকের কন্যা, তাহলে আমি তাকে আবার মেনে নেব ওই আসনে? কিছু মানুষের ভীষণভাবে কিছু পরিবারের প্রতি, ঐতিহ্যগত পরিবারের প্রতি, বিশেষ করে রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে, যেমন শহীদ জিয়া রহমানের পরিবারের প্রতি। আরেকটি ধরেন একটু আগে বললাম যে আওয়ামী লীগের ঘরানার রাজনীতি যদি হয়, তাহলে পরে আওয়ামী লীগ যদিও এখন তার কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এর আগে ওই পরিবারের প্রতি একটি নির্দিষ্ট আগ্রহ একটা সংখ্যক মানুষ আছেন যারা তাদেরকে পছন্দ করে আর বিএনপিকেও পছন্দ করে। এখন যদি আপনার গণতন্ত্র মানতে হয় আর সাংবিধানিক কিছু বার না থাকে, তাহলে মানুষ যদি কোনো পরিবারের সর্বশেষ প্রয়োজন মানে আরেকজনকে পছন্দ করে বা ভোট দেয়, তাহলে তা আপনি সেটা আপনাকে এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। কোনো কারণে আমি বিরক্ত হচ্ছে, জনগণ বিরক্ত হচ্ছে কিনা, সেজন্য বাংলাদেশে কেন তৃতীয় বিশ্বেরই বেশ কিছু দেশে আছে যেটি অনেকে পছন্দ করে না, কিন্তু সাধারণ মানুষ আবার সেই দিকে তার ঝোঁক আছে, প্রবণতা আছে। সেই জায়গাটাতে মানে আপনার মনে হয় যে বাংলাদেশের মানুষ এখনো ওই পরম্পরাটাকেই বেশি গ্রহণযোগ্য মনে করে? ঠিক পরম্পরাটাও আমি বলবো না, লড়াই সংগ্রাম অনেক কিছু আছে, কিন্তু কিছু কিছু মানুষ তারা মানুষের কাছে এখনো গ্রহণযোগ্যতার পর্যায়ে রাখতে পারছে, এই জন্যই ভোট পায়। ওকে, ওই ছাত্র রাজনীতির কথা আপনি বলছিলেন, আপনার ছাত্র জীবনের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থাতেই 85-86 সালে আপনি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। সেই সময়কার ছাত্র রাজনীতি আর এখনকার ছাত্র রাজনীতি সামগ্রিকভাবে একটা বলবেন, আর একটা হচ্ছে আপনার যে সংগঠনে আপনি ছিলেন তাদের কার্যক্রম নিয়ে বলবেন, আপনার পর্যালোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি হয়েছি তখন এক ধরনের ছাত্র রাজনীতি করেছি, যেটি মৌলানা ভাসানী জাতীয় ছাত্র দল তাকে সমর্থন করে 86-এ তিনি মৃত্যুবরণ করেন। তারপরে বিএনপির প্রতিষ্ঠাকালীন ছাত্র সংগঠন, 4-5টি ছাত্র সংগঠন মিলে জাতীয়তাবাদী ছাত্র দল গঠন হয়। প্রতিষ্ঠাকালীন আমি ওই কমিটির সদস্য ছিলাম। ওই জায়গা থেকে ছাত্র দল আমরা শুরু করি, তখন শহীদ জিয়া রহমান প্রেসিডেন্ট রাষ্ট্রীয়। কিছুদিন পরে শহীদ জিয়া রহমান মৃত্যুবরণ করেন, তাকে ঘাতকরা হত্যা করে। তার কিছু পরে সাত্তার সাহেবের কিছু পরে ক্ষমতা চলে যায় হুসেন মোহাম্মদ এরশাদের কাছে। তখন ছাত্রদল শুরু হয়েছিল সরকারি অবস্থান থেকে, তার কিছুদিন পরেই এটি বিরোধী দলের ছাত্র সংগঠন হিসাবে রূপান্তর। বেশ কিছু আমাদের ভিতর থেকে, যেমন অতি সম্প্রতি মারা গেলেন গোলাম সারার মিলন, তিনি এরশাদের সঙ্গে চলে গেছিলেন। তারপরে আবুল কাশেম চৌধুরী চলে গেছিলেন, কিন্তু যিনি প্রতিষ্ঠাতা কনভেনার ছিলেন কাজী আসাদুজ্জামান, তিনি কিন্তু যান নাই, এবং তার বাড়ি ছিল গোপালগঞ্জে, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা কনভেনার। একটা সময় আমি এই ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্ব নিয়েছি 85-86-এ, এবং সেই সময়
আমি নেত্রী হিসাবে পেয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। উনিও রাস্তায় নেমে এসছেন এবং দীর্ঘ যে লড়াই 9 বছরের, সেই লড়াইয়ে আমি তার সঙ্গে, তিনি বিএনপি চেয়ারপারসন, আমি একটা বড় সময় তার সঙ্গে ছাত্রদলের প্রেসিডেন্ট হিসাবে লড়াইটা করছি। এবং ওই ধারাবাহিকতায় 90-এর গণঅভ্যুত্থান ঘটে। বিএনপি, আমি তখন গণশিক্ষা সম্পাদক, সব থেকে কম বয়সে আমি বিএনপির সম্পাদক মণ্ডলীতে গেছিলাম। যে আমরা আগাগোড়া ছাত্র আন্দোলনে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। যেভাবে ছিলাম, এখন ছাত্র আন্দোলনটা যেটা এখন ছাত্র দল আছে, এখন যদি আলোচনা করি, এটা তো সরকারি ছাত্র সংগঠন। আমরাও শুরু করেছিলাম সরকারি ছাত্র সংগঠন দিয়ে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা হয়েছিল। সেই বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম যতটা সেই সময় হয়েছে, এই সময় আন্দোলন হয়েছে, যেমন 18 বছর ধরে ছাত্রদল অন্যান্য ছাত্র সংগঠনে মিলে অনেক ছেলে গুম হয়েছে, মৃত্যুবরণ করেছে, হারিয়ে গেছে। যেমন ইলিয়াস আলী একটা পর্যায়ে সে সেক্রেটারি ছিল, সে গুম হয়ে গেছে, এখনো ফিরে আসেনি। এই যেমন অসংখ্য ছেলে লড়াই ঠিকই করেছে। কিন্তু এখন যে ছাত্র সংগঠন, মানে সরকারি ছাত্র সংগঠন আর আমাদের যে সরকারি সংগঠন, একটা পার্থক্য আছে। আমরা শুরুতে ছিলাম, এরা অনেকটা পরিপূর্ণ একটি অবস্থানে গিয়ে অবস্থান নিয়েছে। তো এখনকার যারা আছেন, আমি তাদের কাছে প্রত্যাশা করি যে আদর্শিক জীবনটা রাজনৈতিক এবং চলাফেরার ভিতরে যেটি মানে ছাত্রীদেরকে সন্নিকটে নিয়ে আসবে, কাছে নিয়ে আসবে। ছাত্র রাজনীতি, ছাত্রদের সমস্যাগুলো মুখ্য, যারা হলে থাকেন তাদের যে সমস্যাগুলো, বাইরে অনেকে এটা বুঝতে পারবে না যে হলের খাবারটা কেমন। এখন তো অনেক উন্নত এখন, কিন্তু আমাদের সময় পানি আর ডালের ভিতর খুব বেশি পার্থক্য ধরা কঠিন ছিল ওই সময়। তো সেই জন্য আমাদেরকে ওর ভিতরেই আমরা কিন্তু মানে ছাত্র রাজনীতি করেছি, জীবনযাপন করছি, লেখাপড়া করেছি। এবং সেই লেখাপড়ার ধারাবাহিক রূপে এখন যখন আমার মেয়েরা মানে ইউনিভার্সিটির ছাত্রী হিসেবে যখন বলে, আমার কাছে খুব মজা লাগে। তারাদের সময়টা আর আমাদের সময়টা একভাবে দেখা যাবে না, অনেকটা এখন পরিপূর্ণতা পাইছে। এবং এখন একটি পিপুলস গভর্নমেন্ট বলবো আমি, জনাব তারেক রহমান সাহেব, এটা নির্বাচিত একটি সরকারের সময়। আর আমরা যখন শুরু করেছিলাম, মানে একটি ভয়ঙ্কর পরিবর্তন, যেটা হচ্ছে শেখ মুজিবের সময়কালে পরিবর্তনের, অর্থাৎ দুর্ভিক্ষ উত্তর যে বাংলাদেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তখন শহীদ জিয়া রহমান মানে সবেমাত্র আবার এটা পরিবর্তনের ধারায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি তখনও অতটা ভালো হয়নি, কিন্তু হওয়ার পথে ছিল। তার বিশ্ববিদ্যালয়গুলোতেও তখনকার যে পরিস্থিতি ছিল, এখন তো অনেকটাই ভালো, বলা যায় কি 80%ই ভালো। তখন অত ভালো ছিল এটা আমি বলবো মানে না। ছাত্র নেতা যারা রয়েছেন আপনার দলে, তাদের জন্য আপনার উপদেশ কি তাহলে দাঁড়ালো? ছাত্রদের অনুভূতির সঙ্গে থাকতে হবে, ছাত্রদের সমস্যার সঙ্গে থাকতে হবে। যেহেতু এটা 24 উত্তর একটি বাংলাদেশ, তো সবগুলোর মধ্যে এক ধরনের ভালো কিছু স্বপ্ন তাদের মধ্যে আছে। শুধু আমার ছাত্র সংগঠন বলবো না, অধিকাংশ ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে অত্যন্ত সহনশীল, পারস্পরিক হৃদ্যতা। আমি ওদের ভিতরে কয়েকটি অনুষ্ঠানেও গেছি, এত ফ্রেন্ডলি যে 24-এর আগেও খুব একটা লক্ষ্য করা যেত না। এখন যেটা আছে, এটাকে ধরে রেখে সামনে পজিটিভলি এগোনোটা। ওকে, সো বিএনপি সরকার গঠনের পরে যে একটা আন্দোলন নিয়ে কথা হচ্ছে অনেক বেশি, সেটা হচ্ছে তাও ওইটা আবার স্টুডেন্টদেরই আন্দোলন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, প্রশ্নপত্র ব্যবস্থাপনা এবং নীতিগত সিদ্ধান্তকে ঘিরে তারা অনেকে প্রতিবাদ জানিয়েছে। সামগ্রিকভাবে তাদের একাংশ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে এবং সংসদের সামনে গিয়েছে, শিক্ষা অধিদপ্তরের সামনে গিয়েছে এবং দেশের বেশ কয়েকটি জেলায় এটা হয়েছে। এইটাকে কি আপনি মানে সরকারের এটাকে কি রাজনৈতিকভাবে দেখা উচিত নাকি নীতিগত সতর্কবার্তা হিসেবে দেখা উচিত? অনেকেই তো এই আন্দোলনকে বলছেন যে এই আন্দোলনের ভেতরে আবার বিরোধী যারা রয়েছেন বা যারা
পতিত রয়েছেন তারাও এটাকে ব্যবহার করার চেষ্টা করবেন, আবার স্টুডেন্ট যারা তাদের দাবিকেও কি আপনি একেবারে ফেলে দিতে পারবেন কিনা, সেই জায়গায় আপনি কি মনে করেন এই আন্দোলনকে কিভাবে হ্যান্ডেল করা উচিত সরকার? আমার খুব ভালো লেগেছে এই আন্দোলনকে, এই জন্যে যে এখনো ছাত্ররা ছাত্রদের অবস্থায় আছে। ছোট কি বড় দাবি এটা বড় কথা না, তারা তাদের কথা এখনো তাদের মতো করে, এটা আমরা যখন ছাত্র ছিলাম ওই অনুভূতিতে আমাদের অসুবিধাগুলো আমরা প্রতিবাদ বিক্ষোভে বলার চেষ্টা করতাম। এটা দোষের কিছু না, ছাত্ররা যেটা হয়েছে, কেউ যদি এর ভিতরে দোষের কিছু পেয়ে থাকে, আমি তাদেরকে ছাত্রদের দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবার জন্য বলবো। তাদের খারাপ মনে হয়েছে এটা তো বলবেই। পানির মধ্যে পরীক্ষা নিতে গিয়েছে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এমনকি শিক্ষামন্ত্রী হিসাবে মিলন সাহেবও কিন্তু বলেছে, সে সরি করছে। অর্থাৎ এইভাবে পরীক্ষাটা নেওয়া প্রয়োজন ছিল না। আর আমরা যদি সরকারের ত্রুটি বিচ্যুতিগুলো বলতে না পারি, এই যেমন ছাত্রছাত্রীরা বলছে, হয়তো কিছু কিছু জায়গায় কখনো কখনো বলার ভঙ্গি, ভাষা হয়তো এটা ওইভাবে না হয়ে অন্যভাবে হতে পারতো, এগুলো বলা যেতে পারে। কিন্তু ছাত্রছাত্রীরা কোনো খারাপ কাজ করছে, দোষারোপ করছে, আমি ওইভাবে দেখছি না। বরঞ্চ তাদের প্রতি আরও সহনশীল হতে হবে। আর ছাত্রদেরকেও তাৎক্ষণিক বিবেচনায় এটাকে নিতে হবে যে এটা হয়তো ত্রুটি হয়েছে, সরকার যেহেতু স্বীকার করেছে বা সরকারের মন্ত্রী যেহেতু স্বীকার করেছে, সেই জায়গাতে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কিন্তু কন্টিনিউ করার মতো পরিস্থিতি আমার বিবেচনায় এখন নাই, এবং এটা করার দরকার নাই। আচ্ছা, সেই পতিত আওয়ামী লীগের যিনি মাথা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো দিল্লি থেকে প্রায় উনি ঘোষণা দেন দেশে ফিরবো শীঘ্রই। এবারে একটা তারিখ বলেছেন যে ডিসেম্বরে আমি ফিরে আসবো এবং নেতাকর্মীদের নিয়ে আত্মসমর্পণ করব। সো এতে আবার অনেকে বলছেন যে এত সাহস কোথায় পায় বলার, আবার ওনার যারা নেতাকর্মী সমর্থক আছেন তারা আবার ভীষণ আনন্দিত যে নেত্রী ফিরছে। সরকার আবার বলেছেন যে আসুক, আইনিভাবে এটা মোকাবেলা করা হবে। এই যে উনি দেশে আসার ঘোষণা দিয়েছেন, এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? তার তো দেশ ছেড়ে যাওয়াই উচিত ছিল না, উনি এখানে থাকলেই পারত। কিন্তু তিনি 18 বছর ধরে যে শাসনটা চালিয়েছেন, 3টি নির্বাচনের নামে যে পরিস্থিতি তিনি সৃষ্টি করেছিলেন, সেটা তিনি জানেন যে তার পালিয়ে যাওয়ার মতো একটি পরিস্থিতি তিনি সৃষ্টি করেছেন। যাওয়ার আগে প্রায় সরকারিভাবে জাতিসংঘ করেছে 14 কি 1800 হত্যাকাণ্ড মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আমাদের নিরীহ ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে, মেয়েদেরকে তিনি হত্যা করছেন। কেন তিনি এটা করবেন? পদত্যাগ করতেন। ছাত্ররা চাচ্ছিল তিনি পদত্যাগ করুক। অনেকে বলে পালিয়ে যাওয়ার, তা আমার কাছে মনে হচ্ছে এরকম লজ্জাস্কর ঘটনা এই সাবকন্টিনেন্টে কেন বিশ্বে খুব কমই আছে। পালাই গেছে, এবং পালিয়ে গেছে ভারতে। তা আমি তো মনে করি যদি আসার নিয়ত করে থাকেন তাহলে হয় নট, আগামীকাল আসবে না কেন, পরশু দিন আসবে না কেন? কি মনে হয় ডিসেম্বর পর্যন্ত উনি কি রেডি করবেন? না না, আমার কাছে মনে হয়েছে যে এই ডিসেম্বর উনি ঠিক করে, হ্যাঁ উনি বলতে পারতো শীতের সময় ডিসেম্বর, এখন বর্ষা বাদল হচ্ছে, পানি উঠে যাচ্ছে, এখন কি করে যাব। তো আমি যেহেতু ওই দেশের মেয়ে, একটু শীতের মধ্যে যাতে সব কিছু লটবহর নিয়ে আসতে হবে, তো অন্যান্য সবাইকে নিয়ে আসতে হবে, ওই জন্য আমি এই সময়টা এটাও ব্যাখ্যা করতে পারত। সরকারি স্ট্যান্ড খুব পরিষ্কার, তিনি আইনে তাকে মুখোমুখি হতে হবে। বারবার চিঠি দেওয়া হয়েছে ভারতকে, সরকারিভাবে দেওয়া হয়েছে, কিন্তু সেটি ভারতও কোনো রিপ্লাই দেয় নাই, উনিও কোনো কথা বলেনি। উনি এই প্রথম ডিসেম্বরের ভিতরে, তো সাহস অসাহসের ব্যাপার না, তার অলরেডি একটা মামলায় সাজা হয়ে গেছে, মৃত্যুদণ্ড পাইছেন। আরও সম্ভবত 154টি একই মামলা, হত্যা মামলায় আছে। তো এই মামলারও তার মুখোমুখি হতে হবে। যারা রাজনীতিবিদরা গ্রেপ্তার হবেন, এটা তো আশ্চর্য হওয়ার কিছু নাই। জেলে যাবেন, আশ্চর্য হওয়ার কিছু নেই। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা নতুন কোনো ঘটনাও না। কিন্তু এমন একটি পরিস্থিতি, ওনার বিদায়টা কিন্তু নির্বাচনে পরাজয়ের ভিতরে থেকে না, একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন এসেছে। 2 দিন আগেও কিন্তু তিনি মনে করছেন যে এখানেই তো থাকবো, এখানেই তো আমার, অন্য জায়গায় যাবো কেন, আমি কি অপরাধ করছি,
মানে এটা এইরকম তো উনি এখনো বলেন আসলে ওখানে বসে। আমি বিশ্বাস করি এবং মানে আমরা চাই যে ওনার মধ্যে আসলে বোধটা ফিরে আসুক, উনি আসলে কি করেছেন সেই প্রশ্নের উত্তর তিনি ফিরে পাক। এবার একটুখানি জানতে চাই যে মানে এই যে নির্বাচনটা হয়েছে এই গণ অভ্যুত্থানের পরে, তারপর যে সরকার পরিবর্তন হয়েছে, মানে মানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়েছে, তারপরে তো মানে এর আগে এবং পরে মানুষের বিশাল আকাঙ্ক্ষা ছিল এবং সেই আকাঙ্ক্ষা শুধুমাত্র মানে কোন দল সরকারে আসবে সেটার না, একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, একটা সিস্টেমিক পরিবর্তন। কিন্তু অনেকেই মনে করেন যে এই সময়ের মধ্যেই অনেকে মনে করছেন যে এইটা দৃশ্যমান হয়েছে যে কেবলমাত্র হয়তো সরকারেরই পরিবর্তন হয়েছে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি। এখনো দলীয়করণ চলছে, এখনো কোনো জায়গায় নিয়োগের আগে দেখা হচ্ছে সে বিএনপি করে নাকি আগে আওয়ামী লীগ করতো, তাকে স্বৈরাচারের দোষর ছিল কিনা, এগুলো দেখা হচ্ছে। এখনো আসলে চাঁদাবাজি আছে, দল বদলেছে, মানুষ বদলেছে। আপনি কি বলবেন? আসলে যতক্ষণ পরিবর্তন না হবে, অর্থাৎ ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। জুলাই সনদ বলে যে একটা ডকুমেন্টস সবাই মিলে স্বাক্ষর করছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এইটা সংবিধানের অংশ না হবে ততক্ষণ পর্যন্ত প্রচলিত ধারায় রাজনীতি আছে, এটাকে আপনাকে কিন্তু এই যে accept করতে হবে। দলকানা না হওয়া কিংবা চাঁদাবাজি বন্ধ করা, বিচার নিশ্চিত করা দলমত নির্বিশেষে, সেটার জন্য কি মানে সংবিধানের পরিবর্তন দরকার হয়? না না না, সংবিধানের কোনো পরিবর্তন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা, যতক্ষণ না আনতে পারবে যে সরকারই থাক। 24-এ পরে তো একটা নতুন ঢেউ আছে, নতুন ভাবনা আছে, নতুন সংস্কৃতি আছে। তো এই সরকার, আমি তাকে এই জন্যে ছাড় দিব যে 4 মাস সবে মাত্র পেরিয়েছে, এই জন্য এত কম সময়ের ভিতরে সব কিছু করে ফেলতে পারবে এটা আমি নিজেও মনে করি না। তবে মর্নিং শোজ দ্য ডে অনেকেই বলেন, আপনি মর্নিংটা কেমন দেখছেন? না, সব কিছুই তো নতুন, চমৎকার, সুন্দর। এই জন্যে যে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তার জীবনে প্রথম ইলেকশন এবং সেই নির্বাচনে জেতা এবং প্রথমে প্রধানমন্ত্রী। ঠিক বিরোধী দলও কিন্তু, যিনি বিরোধী দলের নেতা তিনিও প্রথম এমপি হয়েছেন, প্রথম বিরোধী দলের নেতা হয়েছেন। তো অন্য ক্ষেত্রে দেখা যাবে 70% নতুন এমপি, কি সরকারি কি বিরোধী দলে। তো মানে এই যে নতুনত্বের যে জয়গান, সেই জয়গানটা আমি এত দ্রুত হতাশার দিকে ঠেলে দিতে চাই না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মানুষের প্রত্যাশা অনেক বেশি, সেই জায়গা থেকে সে যদি মনে করে যা ভাবছিলাম তা হচ্ছে না বা হয়নি, বলতেই পারে। এটা একেবারে মানে অমূলক হবে এটা আমি মনে করি। যারা ক্ষমতায় গেছে তাদের বিশেষ করে আমার দল, আমার সহকর্মীদের ভাবতে হবে যে সময় কিন্তু অনেক কিছু নির্ধারণ করে দেয়। অর্থাৎ যে কাজটা আজকের করা সেটা যদি আমি ফেলে রাখি, সেটি আর সময় নাও পাওয়া যেতে পারে। অর্থাৎ মানুষের প্রত্যাশা পূরণের জন্য এই সরকার খুবই গুরুত্বপূর্ণ, সময়ও গুরুত্বপূর্ণ। সো এই পরিবর্তিত সময়ে আপনি আসলে কি ভূমিকা রাখতে চান, যেহেতু আপনি সংসদে নেই এখন বা সরকার বা রাষ্ট্রের ওই কাঠামোতে নেই, রাজনীতিবিদ হিসেবে অবশ্যই আছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তো বটেই, বিএনপির ভাইস চেয়ারম্যান। আপনার পরিকল্পনা কি, আপনি কি অবদান রাখতে পারবেন মনে করছেন? আপনার কাজের জায়গাটা এখন কি, কোন জায়গায় ফোকাস করছেন, সেটা শুনে আজকে শেষ করব। আমার কাছে মনে হয়েছে যে যখন গণতন্ত্র তখন পার্টি থাকে, আর পার্টি যে পার্টি ক্ষমতায় থাকে, যে দল মানে দলের নেতৃবৃন্দ ক্ষমতায় থাকে, পার্টি তাদেরকে পরিচালনা করে। পার্টি অনেকে চোখে খুব একটা দেখতে পারে না, যখন সরকারে যায় সরকারি, যেমন তারেক সাহেব এখন পার্টির চেয়ারপারসন, এটার থেকেও তারেক সাহেব প্রধানমন্ত্রী বা আমাদের সহকর্মীরা মন্ত্রী, এটাই বেশি দেখতে পারে। পার্টি যদি সক্রিয় থাকে, পার্টির পরিকল্পনা এবং উদ্যোগ যদি স্বাভাবিক থাকে, সুন্দর থাকে, আর পার্টি যদি সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু ফারাকটা যদি বেশি হয়ে যায় পার্টি এবং সরকার, তাহলে পরে সেই সব জায়গায় হতাশা আসলেও আসতে পারে। আমার উদ্যোগ হচ্ছে সবাই সরকার হবে, এটা কখনো হয় না। আবার সবাই পার্টির মধ্যেই থাকবে, তাহলে সরকার চালাবে কে? সেই জন্যে পার্টি এবং সরকারের সমন্বয়ের ভিত্তিতে, ভাবনার মধ্যে দিয়ে সামনের দিকে যখন যাবে, যেমন সরকারের কোনো উদ্যোগ তো একেবারে নিম্ন পর্যায়ে যেসব
আমাদের কর্মী আছে, আমাদের বন্ধু আছে, তারাই কিন্তু পার্টির সমালোচনাকে জবাব দিবে। তারা যদি আবার নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে পার্টির এই মানে সরকারের ভালো উদ্যোগও ভেসে যেতে পারে। কিন্তু আপনার মনে হয় না যে সরকার এবং পার্টি ডিফারেন্সিয়েট হওয়াও খুব ইম্পর্টেন্ট, বিকজ সরকার তো আসলে সবার সরকার, প্রধানমন্ত্রী সকলের, দলমত নির্বিশেষে সকলের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি আবার দলীয় চেয়ারম্যান যখন, তিনি তখন দলের স্বার্থটা দেখবেন। আপনার কি মনে হয় এই না না রোলের না না, পার্থক্য থাকে? দল তার সুন্দর সুন্দর পরিকল্পনাগুলোই সরকারকে দেবে। তার মানে এই নয় যে জাতির আর মানে শুধু বিএনপি তাকে পরিচালনা করবে, বিএনপি সব কিছু কন্ট্রোল করবে। বিএনপির কারণেই তো এই সরকার তৈরি হয়েছে, বিএনপির পরিচালনাতে এই সরকার এগোচ্ছে। তো এটা যখন টোটাল নিয়ন্ত্রণ এসে যাবে মানে দলের, তাহলে আবার গণতন্ত্র বিপন্ন হতে পারে। যে ভালো কাজগুলো দল বিবেচনা করছে, ভাবছে, সেইগুলো সরকার করছে কিনা তার দিকে নজর রাখা। আর আপনারা কতটা অবদান রাখতে পারছেন সরকারে দলীয়ভাবে? বিএনপি এখন দলগতভাবে মানে যেটা করার অতটুকু প্রত্যাশা করতে না পারলেও অনেক ক্ষেত্রে সুপারিশ করছে এবং সরকার সেটা বিবেচনার মধ্যে রাখছে, এটা আমার কাছে মনে হয়েছে। বা মানে দল হিসেবে আপনারা গোছানোই আছেন এবং সকলকেই মর্যাদা দেয়া হচ্ছে, ত্যাগী বা যারা রয়েছেন যোগ্য মানুষ। এখানে একটা কথা বলি, আমরা সাধারণ দৃষ্টিতে এমপি বা মন্ত্রী না হলে মনে হচ্ছে মর্যাদা দেওয়া হলো কিনা। তো এমপিতে খুব বেশি 300 জনকে নমিনেশন দেবে, কিছু জিতবে, যেমন 100 জনই হেরে গেছে। মন্ত্রীও দেখা যাবে যে সব মিলাই টিলা 50-55 হবে, তাহলে কি আর বাকি কেউ মর্যাদাশীল না? অবশ্যই কখনোই না। বাকিরাই কারণে এই সরকার এবং এই এমপি বা এই মানে পরিস্থিতির নিয়ন্ত্রক যেভাবে ব্যাখ্যা করি না কেন, স্ব ক্ষেত্রে সবাই সম্মানিত, মর্যাদাশীল। মন্ত্রী না হলেই যে একেবারে সব শেষ হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নাই। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে আবার দেখা হবে নিশ্চয়ই নতুন প্রশ্ন বা পুরনো প্রশ্নের নতুন পুরনো উত্তর নিয়ে। বিদায়।